দেখো, গুড মর্নিং এভরিবডি। আমরা পি ব্লক নিয়ে আলোচনা করেছিলাম। ডি ব্লক নিয়ে আমরা এমন সহজ সরলভাবে আমরা আলোচনা করব যাকে মনে হবে সত্যি রসায়নটা এখন হাতের মুঠোয়। পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। ডি ব্লক মৌল নিয়ে আমরা আলোচনা করব। ডি ব্লক, এখন ডি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয়? তাহলে ডি কটা শ্রেণী থাকবে? কিন্তু 10টা শ্রেণী থাকবে না। কেন থাকবে না? এটাই হচ্ছে আমার ভিডিওর বৈশিষ্ট্য। লাস্ট পর্যন্ত দেখো কেন 10টা নেই। দেখো থাকে কোথায়? 3B, 4B, 5B, 6B, 7B, 8B, 1B, 2B। কটা হলো? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। কেন 10? এসে দুটো ইলেকট্রন থাকে বলে আমরা বলি দুটো শ্রেণী আছে। পিতে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকে বলে আমরা বলছি 6টা শ্রেণী থাকে। ডিতে তো 10টা থাকে। তাহলে 10টা শ্রেণীতে নেই কেন? তোমরা অলরেডি জেনে গেছো এই আমার কাছে। 3Dতে ঢোকার আগে ইলেকট্রন কোথায় ঢুকে? ওই 4s দুটো নিয়ে নিয়েছি। প্রসঙ্গত তোমাদেরকে আমি উল্লেখ করে দিই, প্রসঙ্গত হিলিয়াম ইলেকট্রন বিন্যাস কি? কোন ব্লকের মৌল? কোন প্রাণী গমনে অক্ষম? এটা পরীক্ষা করে। কোন প্রাণী গমনে সক্ষম সেটা কি পড়ে? পড়ে। কোন উদ্ভিদ গমনে সক্ষম সেটা পড়ে। তার ব্যতিক্রম, তাহলে যাহাই ব্যতিক্রম তাহাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে পড়বো হিলিয়ামের 1s2 সর্বশেষ ইলেকট্রনটা s উপকক্ষে আছে। সর্বশেষ ইলেকট্রনটি s উপকক্ষে আছে, কিন্তু এটা পি ব্লকের মৌল। খাতায় ভালো করে নোট করে রাখবে। হিলিয়ামের সর্ববহিষ্ঠ ইলেকট্রনটি s উপকক্ষে আছে, তবু হিলিয়াম হচ্ছে পি ব্লকের মৌল। তাহলে যাহা ব্যতিক্রম তাহাই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা ডি ব্লকের আমরা 3Bর একটা মৌল নিয়ে আলোচনা করবো। দেখো 3Bর প্রথম মৌল একটা মৌল নিয়ে আলোচনা করছি। 3B স্ক্যান্ডিয়াম। সবাই বোর্ডের দিকে এই দেখো 21 আর্গন 4s2 3d1। ঠিক না ভুল? তাহলে পরেরটা হবে 5s2 4d1। কোয়ান্টাম মাঝে যাবে। হ্যাঁ, তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হবে, দেখো কেমন ছিল, দেখো n-1 d1 ns2 লিখতে পারি। আরে আগে 3D আগে ইলেকট্রন ঢুকে না 4s আগে ইলেকট্রন ঢুকে। তাহলে n এর সর্বোচ্চ মান কত? তাহলে ns2 তো লিখলাম। তাহলে d টা তার চেয়ে একটা কম হবে যে, তাহলে n-1 d1। সামনে বুঝতে পারবি? বুঝতে পারছিস? সুদীপটা বুঝতে পারছিস? শুধু মিথ্যা কথা। সেটা বল। এই যে বলছে আর একবার বলে দিন, মানে সে বুঝেছে আর একবার ভালো করে বুঝবে, তারই মনে থাকবে। আমি বলছি আমার তো 3Dতে ইলেকট্রন ঢোকার আগে কোথায় ঢুকে? তাহলে n এর সর্বোচ্চ মান 3 না 4? তাহলে এই যে ns2, তাহলে n যদি 4 হয় তাহলে d টা n-1 হবে না, n হবে না n+1 হবে। ওই যে n-1 d1। বুঝতে পারছিস বন্ধুনি? শুধু মিথ্যা কথা। দেখো এটা 3B হলো। 4B দেখ, 4B হচ্ছে টাইটেনিয়াম আর্গন 4s2 3D। কি হবে? এটা সাধারণ বিন্যাস।
argon সাধারণ বলে আর্গন কোথায় n minus 1 n minus 1 d2 ns2 হ্যাঁ বোঝা গেল শুভঙ্কর বলবি দেখো 5b 5b হচ্ছে একটা মৌল আমি ধরলাম ভ্যানাডিয়াম আর্গন 4s2 3d3 সাধারণ ইলেকট্রন বিন্যাস n minus 1 d3 ns2 n minus 1 d3 ns2 ns2 প্রতীক হলো 6b ক্রোমিয়াম আর্গন 4s1 3d5 সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে minus 1 প্রতীকটার নাম n minus 1 d5 d5 ns1 ns1 বুঝতে পারছো বাবু 7b একটা মৌল হচ্ছে আমি 7b 6b হলো তো 7b ম্যাঙ্গানিজ আর্গন 4s2 3d 6 বল n minus 1 n minus 1 d6 d6 ns2 সুস্মিতা বল 8b এর একটা মৌল দিচ্ছি হ্যাঁ লোহা আর্গন 4s2 3d এটা 5 ছিল কবে তো তোরে হবে এটা 5 3d6 বল n minus 1 হ্যাঁ d6 d6 ns2 ns শিখে গেছেন সুদীপ্তা বল 1b এর একটা মৌল দিচ্ছি আমি ধরো কপার হয়েছে আর্গন 4s1 3d 10 বল n minus 1 n minus 1 d8 8 d10 d10 ns1 সাগরিকা বল জিঙ্কের ধরো আর্গন 4s1 3d10 4s2 বল সাধারণ কি হবে n minus 1 d10 ns2 বাকি যে তিনজন বাকি রাখলি তোরা গাই বুদ্ধি করে বলতো ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হওয়া উচিত ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস সাধারণ কি বিন্যাস কি হওয়া উচিত বাকি দেখাচ্ছি নন্দিনী কৃষ্ণা আর বর্ষা বল এই তিনজনের মধ্যে সাধারণ মৌল ডি আচ্ছা পড়বে মাল্টিপুল চয়েসে পড়বে কোশ্চেন ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস চেষ্টা কর ভুলো চেষ্টা কর তুই কি বলবি আচ্ছা শুনতে বল n minus 1 d বই বই খুলেছি নাকি বই আচ্ছা কেমিস্ট্রি পড়তে বই লাগে নাকি লাগায় না স্যার আমি ঘরে দেখি এর এই যে ভুল করবি ঘরে একবার দেখতে হবে মানে বই দেখিনি স্যার খাতা n minus 1 d1 থেকে 10 হ্যাঁ d1 থেকে 10 ns1 থেকে 2 বাহ এর চেয়ে ভালো উত্তর আর হয়নি লেখকও ভালো ভালো উত্তর করবে n minus 1 d1 to 10 না এই যে মেয়েটা উত্তর দিল সুদীপ্তা তার মানে কত ভালো করে না কেমিস্ট্রিটা হাতের মুঠোয় আনলে এটা বলা যায় তারপরে আমার বোর ফলো যারা করবে লাস্ট পর্যন্ত সবাই কিন্তু বই মতো উত্তর দিচ্ছে ফলো করতে হবে তাহলে একটু দেখে রেখে দিলাম তাহলে ওটা বরং আরো ক্ষতি হবে তাহলে তাহলে ডি ব্লক বলে সাধারণত হলো এইখানে দেখো তাহলে ডি ব্লক এইটাই পরীক্ষা করবে সাধারণ বিন্যাস n minus 1 d1 to 10 ns হ্যাঁ 1 to 2 1 to 2 বলেছিল 1 to নয় 1 to 2 এবার দেখো
এইখানে একটা ইন্টারেস্টিং দেখো। আচ্ছা বলতো তোরা শুনেছিস n ইকুয়াল টু 1 মানে 1d শুনেছিস? শুনেছিস বলো 1d? না 2d শুনেছিস? 3d শুনেছিস? হ্যাঁ, তাহলে ডি উপকক্ষ সিরিজ শুরু হয় কোন পর্যায় থেকে? কোন পর্যায় থেকে? 3 নম্বর করে 3 নম্বর পর্যায় থেকে। তাহলে আমি কি লিখতে পারি n মাইনাস 1 ইকুয়াল টু 3 লিখতে পারি? আলাদা শুভঙ্কর n মাইনাস 1 সমান কি 3 লিখতে পারি? তবে তো 3d হবে। হ্যাঁ তাহলে n ইকুয়াল টু কত? 4 তাহলে 3d শুরু হয় কোন পর্যায় থেকে? চতুর্থ পর্যায়ে অ্যাকচুয়ালি n ইকুয়াল টু 3 মানে 3s 3p 3d, কিন্তু 3d টা কেন ওখানে ঢুকে না? ঢুকে কি 3 টা কোন আর কোথায় ঢুকে? তাহলে n ইকুয়াল 4, তাহলে n ইকুয়াল টু 4 হলে আমি তাহলে কি লিখছি দেখো, n ইকুয়াল টু 4 হলে এই যে ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াবে? 3d 1 to 10 4s 1 to 2। একে বলা হয় 3d সিরিজের মৌল। কেন 3d সিরিজের মৌল বা প্রথম সন্ধিগত মৌল। প্রথম, তাহলে প্রথম সন্ধিগত মৌল শুরু স্টার্ট হয়েছে কোন পর্যায় থেকে? এইটাই মাল্টিপল চয়েস, যে প্রথম সন্ধিগত মৌল শুরু হয়েছে কোন পর্যায় থেকে? কারণ n ইকুয়াল টু 4 হলে তবে তো 3d আসে, n ইকুয়াল টু 3 হলে 2d আসবে। আমরা জানি 2d, সম্ভব এই জন্য একে বলা হয় 3d সিরিজের মৌল বা প্রথম সারির সন্ধিগত মৌল। ক্লিয়ার নাকি বল? এবার দেখো n ইকুয়াল টু 5, এর মানটা কি হবে? 4d 1 to 10, 5s 1 to, একে বলা হবে 4d সিরিজের মৌল বা দ্বিতীয় সারির সন্ধিগত মৌল। ক্লিয়ার? n ইকুয়াল টু 6, 5d 1 to 10, 6 S1 to 2 একে বলা হবে 5d সিরিজের মৌল বা তৃতীয় সারির সন্ধিগত মৌল। n ইকুয়াল টু 7, তাহলে 6d 6d 1 to 10, 7S1 to 2 একে বলা হবে 6d সারির মৌল বা চতুর্থ সারির সন্ধিগত মৌল। n ইকুয়াল টু 8 কি হবে? বলো 7d। 1 to 10 আচ্ছা তোমরা কি মাথা ক্র্যাক হয়ে গেছে? n ইকুয়াল টু 8 কি সম্ভব? মোট কতগুলো পর্যায়? 7টা। আমি লিখে দেখছিলাম তোমাদের আত্মবিশ্বাসটা কোথায়, কুঙ্গে না তলানিতে। সঙ্গে যাবো তো। এবার দেখো এইখানে আরো বেশি ইন্টারেস্টিং, এই ভিডিও সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় যে তাহলে সন্ধিগত মৌল মোট কতগুলো পর্যায় আছে? 7 এই 4টা মোট কতগুলো পর্যায়? 4টা 4টা। কোথা থেকে শুরু? 4 থেকে 4 থেকে শুরু। আরো ইন্টারেস্টিং, যে কোনো পর্যায়ের শেষ মৌল সন্ধিগত নয়। মাধ্যমিকে পড়েছি আমরা জিঙ্ক সন্ধিগত মৌল, এখানে পড়বো জিঙ্ক সন্ধিগত মৌল নয়। যে কোনো পর্যায়ের শেষ মৌলগুলা সন্ধিগত মৌল নয়। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ভালো করে ফলো করো, ভালো করে ফলো করো। দেখো পরীক্ষায় দেবে কপার সন্ধিগত মৌল নয়। হ্যাঁ, তার মানে সন্ধিগত মৌল মানে দ্বি মৌল, দ্বিব্রত মৌল। সন্ধিগত মৌল নয়। হ্যাঁ, কপার সন্ধিগত মৌল জিঙ্ক নয় কেন? কপার সন্ধিগত মৌল জিঙ্ক নয় কেন? ভালো করে ফলো করো। সন্ধিগত মৌল কাকে বলে? যে সমস্ত মৌলের স্বাভাবিক বা সুস্থিত জারণ অবস্থায় ডি কক্ষক ইনকমপ্লিট। S কক্ষ আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। ইনকমপ্লিট মানে আর কোনো বলার আছে? এই জন্য ইংলিশ মিডিয়ামে পড়া ভালো কম লিখতে হয়। আর ইনকমপ্লিট হলে বুঝে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করে দেখা যায় ডি উপকক্ষটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ, যে কোনো একটাতে হয় স্বাভাবিক, নাহলে সুস্থিত জারণ অবস্থায়, তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল।
তাহলে কপারের স্বাভাবিক অবস্থায় দেখো বাবা, কপারের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা দেখো, আর্গন 4s1 3d10। কপারের সুস্থিত জারণ অবস্থা মানে +2 মানে প্রত্যেকটা ইলেকট্রন বেরোবে, একটা 4s থেকে বেরোবে আর একটা ডি থেকে 3d থেকে বেরোবে। তাহলে আর্গন আর্গন 3d9 3d স্বাভাবিক অবস্থায় কপার ডি উপকক্ষ কমপ্লিট, কিন্তু সুস্থির ধারণ অবস্থায় ডি কক্ষটা ইনকমপ্লিট। আমি বলেছি যে কোনো একটাতে ডি যদি ইনকমপ্লিট হয় তবে সে সন্ধিগত মৌল হবে। এই জন্য কপার সন্ধিগত মৌল। জিঙ্ক নয় কেন? জিঙ্কের দেখো স্বাভাবিক, জিঙ্কের স্বাভাবিক কত? আর্গন 4s2 3d10। জিঙ্কের সুস্থিত ধারণ অবস্থা মানে +2 কত? আর্গন 3d10। দেখো স্বাভাবিক এবং সুস্থিত উভয় অবস্থায় ডিটা কমপ্লিট, সেই জন্য কোনো অবস্থাতেই জিঙ্ক সন্ধিগত মৌল নয়। ঠিক একই কারণে পরবর্তী পর্যায়ে রূপা সন্ধিগত মৌল নয়, তার পরবর্তী পর্যায়ে মার্কারি সন্ধিগত মৌল নয়, তার পরবর্তী ক্যাডমিয়াম সন্ধিগত মৌল নয়, একই কারণে। আর প্রত্যেকের সুস্থির ধারণ অবস্থায় ডি কক্ষটা ইনকমপ্লিট, বুঝা গেল? এটা পরীক্ষায় পড়ে, তাহলে মাধ্যমিকে তোমরা বলেছিলে জিঙ্ক সন্ধিগত মৌল, আমরা এখানে যাহা ভুল করেছি, জিঙ্ক সন্ধিগত মৌল নয়। কি কারণে কি হলো? ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য কি? দেখো ডি ব্লক মৌল আমি বলেছি যে তাদের ডি ব্লক কি থাকবে? ইনকমপ্লিট। যার 6টা আছে সে কি করবে? 4টা নেবে। যার 7টা আছে সে কি করবে? যার 8টা আছে 2টো নেবে। তার মানে একাধিক ইলেকট্রন নিতে পারি। তার মানে ডি তার মানে ডি ব্লক মৌলগুলির মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, মানে একাধিক যোজ্যতা দেখা যায়। আমরা বলি যে ফেরিক ফেরাস, কিউব প্লাস কিউব পি, স্ট্যানিক স্ট্যানাস, একাধিক দেখা যায়। 2 নম্বর হচ্ছে এরা জটিল যৌগ গঠন করতে পারে, মানে যার ডি 3টা আছে সে কটা নেবে? ছাড়তে পারে, নিতে পারে কটা? 7টা। তাহলে 7টা আলাদা আলাদা মৌল থেকে 7টা আলাদা পরমাণু নিতে পারে, বা একই মৌলে 7টা পরমাণু নিতে পারে। তাহলে অনেকগুলো পরমাণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থা রাখবে। এই জন্য ডি ব্লক মৌলগুলি জটিল যৌগ গঠন করে, ডি ব্লক মৌলগুলি রঙিন যৌগ গঠন করে। সকলেই ধাতু। ডি ব্লক মৌলের যৌগগুলি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। যত অনুঘটক করেছিস সব হচ্ছে সন্ধিগত মৌল বা ডি ব্লক। অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ হচ্ছে কি? সন্ধিগত মৌল। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে লৌহ চূর্ণ অনুঘটককে ব্যবহার হয়। লোহা কি? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, প্ল্যাটিনাম অ্যাসবেস্টস কি? তাহলে সবই সন্ধিগত মৌল। তারপরে সন্ধিগত মৌলের যৌগগুলি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। এই 4টা পয়েন্ট সারা জীবন মনে রাখবেন। একটা হচ্ছে পরিবর্তনশীল যৌগ দেখা যায়, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই ভিডিওটা ভালো করে দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। কারণ বন্ধুদেরকে তোমরা যেটা শিখলে এটা জানানোটাও কিন্তু সামাজিক কাজ। এটা তোমাদের ছাত্রদের কর্তব্যের বা ডিউটির মধ্যে পড়ে। পরবর্তীতে আমরা এ ব্লক নিয়ে আলোচনা করবো। এ ব্লক